ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম ভূতের ট্রেন। প্রথম পর্ব, রাত ৩টার ট্রেন। রাত তখন ঠিক ৩:১২। আকাশে চাঁদ নেই, চারদিকে কেমন যেন স্যাঁতস্যাঁতে অন্ধকার। শহরের বাইরে পড়া পুরনো করিমপুর রেল স্টেশন, যে স্টেশনে বহু বছর ধরে কোনো ট্রেন থামে না, হঠাৎ সেদিন অদ্ভুত শব্দে কেঁপে উঠল। রেল লাইনের ওপর দিয়ে যেন লোহার চাকায় ঠক ঠক শব্দ এগিয়ে আসছে। স্টেশন মাস্টার নাসিরুদ্দিন চোখ কচলাতে কচলাতে স্টেশন ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি তো জানেন এই লাইনে ট্রেন চলে না অন্তত ১২ বছর ধরে। তবু শব্দটা স্পষ্ট, ঠক ঠক ঠক। নাসিরুদ্দিন কাহিল গলায় বললেন, এটা কি সত্যি ট্রেন? চারপাশে কুয়াশা ঘন হয়ে উঠল। হঠাৎ কুয়াশা ভেদ করে দেখা গেল একটা কালো রঙের পুরনো বগি, যার জানালা থেকে মোমবাতির মতো ক্ষীণ আলো বের হচ্ছে। যেন বগির ভেতরে কেউ বসে আছে, কিন্তু মানুষ নয়। বগিগুলোর ওপর সাদা ধুলোর আস্তরণ, আর বগির মাথায় বড় করে লেখা সব যান ৯৯৯। এই নাম কোনো স্টেশনের রেকর্ডে নেই। ট্রেনটা স্টেশনের সামনে এসে চিৎকার করে ব্রেক করল। আশ্চর্যজনক ব্যাপার, ব্রেকের শব্দেও যেন মানুষের কান্নার আওয়াজ মিশেছিল। নাসিরুদ্দিনের বুক ধড়ফড় করতে লাগল। তিনি হাতের লণ্ঠন উঁচু করে ট্রেনের দিকে এগোতেই হঠাৎ ট্রেনের দরজা ধীরে ধীরে কক করে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক মহিলা, মাথা নিচু, লম্বা চুল, সাদা শাড়ি। তার পায়ের নিচে ছায়া নেই। মহিলাটি ফিসফিস করে বলল, স্টেশন মাস্টার, অনেক দিন পর এসেছি। আজ রাতের ট্রেনে তুমি উঠবে। নাসিরুদ্দিন ভয় পেয়ে পিছিয়ে যেতে যেতেই দেখলেন চারপাশে আর কেউ নেই। স্টেশনটা যেন হঠাৎ পুরো খালি হয়ে গেছে। বাতাস থেমে গেছে, কুকুর পাখি কেউ নেই। মহিলা কি আবার বলল, এই ট্রেন জীবিতদের জন্য না, মৃতদের পথ ধরে চলে। আজ একজন জীবিত যাত্রী লাগবে, তোমাকেই নেওয়া হবে। নাসিরের কান ভোঁ ভোঁ করতে শুরু করল। তিনি দৌড়ে পালাতে চাইলে দেখলেন তার পায়ের নিচে সাদা কুয়াশা জমে বরফের মতো শক্ত হয়ে যাচ্ছে। তিনি নড়তেও পারছেন না। হঠাৎ সেই মহিলা এক ঝটকায় মাথা তুলল। তার মুখ নেই, শুধু গভীর কালো গর্ত। আর সেই গর্তের ভেতর থেকে ভয়ানক শব্দে শোনা গেল, টিকিট কেটে নাও, শেষ স্টেশন পরলোক। ঠিক তখনই ট্রেনটা আবার একটা বিকট শব্দ করল, ঠাঁড় রড়, এবং নাসিরুদ্দিনের সামনে পুরো পৃথিবীটা কেমন যেন ঝাপসা হয়ে গেল। দ্বিতীয় পর্ব, করিমপুর স্টেশনের অভিশাপ। নাসিরুদ্দিনের চোখ খুলতেই তিনি দেখলেন চারদিকে ঘন কুয়াশা। বাতাসে এমন ঠান্ডা যেন বরফের ভেতর দাঁড়িয়ে আছেন। তিনি বুঝতে পারছিলেন না এটা স্টেশন নাকি ট্রেনের ভেতর কোনো অন্ধকার জায়গা। হঠাৎ তিনি অনুভব করলেন তার হাত দুটো শক্ত করে বাঁধা। সামনে অদ্ভুত লাল আলো জ্বলছে। কিছুক্ষণ পর কুয়াশা সরতেই দেখা গেল তিনি বসে আছেন পুরনো ভূতের বগির ভেতরে। বগিটা খালি, কিন্তু নীরব না। মেঝেতে সারি সারি পুরনো টিকিট, যেগুলোতে যাত্রীদের নাম লেখা। সব নাম কেটে তার পাশে লেখা ডেড। নাসির ভয় পেয়ে উঠতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই মুখহীন মহিলা বলল, এখানে আসা সবাই টিকিট কেটে নেয়, তোমাকে এখনও টিকিট দেওয়া হয়নি, তাই তুমি জীবিত। নাসির কাঁপা গলায় বলল, আমাকে এখানে কেন আনা হলো? আমি কি করেছি? মহিলাটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের শব্দ নেই। আসার সময় শরীর থেকে শীতল বাতাস বের হচ্ছে। করিমপুর স্টেশন অভিশপ্ত, মহিলা বলল। ১২ বছর আগে মাঝরাতে এক দুর্ঘটনায় ১৩৮ জন মানুষ মরেছিল। সেই ট্রেনটা আর কখনো গন্তব্যে পৌঁছায়নি। তারপর থেকে প্রতি বছর চন্দ্রমাসের এক রাতে এই ট্রেন ফিরে আসে যাত্রী নিতে। নাসির হতভম্ব। তাহলে আপনি কি দুর্ঘটনার যাত্রী? মহিলা মাথা নেড়ে বলল, আমি সেই ট্রেনের গার্ড ছিলাম, কিন্তু সত্যটা ভয়ঙ্কর। দুর্ঘটনা হয়নি, আমাদের হত্যা করা হয়েছিল। নাসির আরও ভয়ে জমে গেল। কে করেছে এসব? মহিলা ধীরে ধীরে পেছনের দিকে ইশারা করল, এখনও সে আছে, তোমাকে দেখছে। নাসির পিছনে তাকানোর চেষ্টা করতেই বগির জানালার ফাঁকে অদ্ভুত লাল চোখ দেখা গেল। চোখ দুটি অমানুষিক, তার দিকে তাকিয়ে আছে যেন শিকার দেখছে।
ঠিক তখনই ট্রেনটা ঝাঁকুনি খেয়ে আবার চলতে শুরু করল। ট্রেনের স্পিকারে ভেসে এলো অদ্ভুত ঘোষণা, পরবর্তী স্টেশন মৃতের নগর, যাত্রীরা প্রস্তুত হন। মহিলা বলল, নামার একটাই উপায়, অভিশাপ ভাঙা। তোমার বেঁচে থাকার সুযোগ আছে, কিন্তু খুব কম। নাসির কেঁপে উঠে বলল, আমি কি করব? মহিলা আরও কাছে এসে বলল, করিমপুরের দুর্ঘটনার রহস্য উন্মোচন করতে হবে। ট্রেনের শেষ বগিটাতে সেই সত্য লুকানো আছে, কিন্তু সাবধানে যাবে, সেখানে যে আছে সে মৃতদের থেকেও ভয়ঙ্কর। ট্রেন হঠাৎ বিকট শব্দে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেল। চারদিক কালো। ট্রেনের শেষ বগির দরজা ধীরে ধীরে খুলছে। নাসির উঠে দাঁড়াল এবং গল্পের আসল ভয় এখন শুরু। তৃতীয় পর্ব, শেষ বগির রক্তের রহস্য। ট্রেনটা যখন অন্ধকার সুড়ঙ্গের ভেতরে ঢুকল, পুরো বগি কেঁপে উঠল। অদ্ভুত যান্ত্রিক শব্দ, যেন ট্রেনটা জীবন্ত হয়ে গিয়েছে। নাসিরউদ্দিন আস্তে আস্তে দড়ি খুলে নিজেকে মুক্ত করল। মহিলাটি অদৃশ্য হয়ে গেছে। মনে হলো সে ইচ্ছা করেই নাসিরকে একা রেখে গেছে শেষ বগিতে যাওয়ার জন্য। ট্রেনের ভেতরটা অচেনা ঠান্ডায় জমে আছে। বাতাসে ক্ষীণ গন্ধ, জ্বলে যাওয়া লোহা আর রক্তের গন্ধ। শেষ বগির দিকে যেতে যেতে নাসির অনুভব করল বগির দেওয়ালে অদ্ভুত লেখা, ফিরে যাও নইলে মারা যাবে। কিন্তু এখন আর পিছু হটার উপায় নেই। শেষ বগির দরজাটা আধ খোলা, ভিতর থেকে ঝিকঝিক করে লাল আলো বের হচ্ছে। নাসির দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই তিনি হালকা চিৎকার করে উঠলেন। বগির মেঝেতে সারি সারি পুরনো কঙ্কাল, পোড়া কাপড়, ভাঙা সিট, ছেঁড়া ব্যাগ আর দেওয়ালে লেখা, আমরা বাঁচতে চাই, সত্যি প্রকাশ করো। দেওয়ালের সামনে একটা লোহার বাক্স, বাক্সের ওপর বিশাল রক্তের দাগ। ঠিক তখনই ট্রেনের আলো নিভে গেল। সম্পূর্ণ অন্ধকার। শুধু বগির কোণ থেকে শোনা গেল, শাঁ শাঁ, কারো আসা উচিত না এখানে। নাসির কাঁপা গলায় বলল, কে কে সেখানে? এক মুহূর্তে পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। সে ঘুরে তাকাতেই দেখতে পেল একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষ নয়, তার চোখ থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। হাতগুলো অত্যন্ত লম্বা, নখ যেন ছুরি। ছায়ামূর্তিটি হাঁটা শুরু করল। তার পায়ের শব্দ লোহার ওপর টানার মতো, টান টান টান। মূর্তিটি গর্জে উঠল, এখানে কেউ আসতে পারে না, আমি সেই রাতের রক্ষক। আমাকে হত্যা করা হয়েছিল ট্রেনের সঙ্গে, এখন আমি পাহারা দিই সত্যকে। নাসির পিছিয়ে গেল। ছায়ামূর্তি চিৎকার করে বলল, লোহার বাক্সটা খুলো না। কিন্তু বাক্সের ভেতরেই ট্রেন দুর্ঘটনার সত্য লুকানো, এটা নাসির বুঝতে পারছিল। হঠাৎ ট্রেনটা আবার ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। উল্টো দিকে ঝড়ের মতো বাতাস বইতে লাগল। ছায়ামূর্তি এগিয়ে আসছে, বাক্সটা খুলতে দেবে না। কিন্তু একই সময়ে ঠিক পাশে অদৃশ্য হয়ে যাওয়া সেই মহিলা আবার দেখা দিল। মহিলাটি চোখের ইশারায় বলল, বাক্সটা খুললেই সত্য বের হবে আর অভিশাপ ভাঙবে। নাসির হাত বাড়িয়ে বাক্সের তালা স্পর্শ করতেই পুরো ট্রেনে গর্জন উঠল, না আহ। আর ঠিক তখনই বাক্সের ভেতর থেকে ভয়ঙ্কর ঝড়ের মতো ঠান্ডা বাতাস বের হতে শুরু করল। বাক্সটা খোলার সাথে সাথে কি বের হলো, এটাই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। চতুর্থ পর্ব, লোহার বাক্সের ভিতরের অভিশপ্ত সত্য। লোহার বাক্সটা খুলতেই নাসিরউদ্দিনের চোখ অন্ধ হয়ে গেল এক ঝলসানো সাদা আলোয়। কিন্তু আলোটা ঠান্ডা, মৃত মানুষের নিঃশ্বাসের মতো ঠান্ডা। ট্রেনটা কেঁপে উঠল, যেন নিজের শরীরে ছুরি লাগছে। আলো কমতেই নাসির দেখল বাক্সের ভিতরে আছে একটা পুরনো রক্তমাখা ডায়েরি, একটা ভাঙা বাঁশি আর একটা স্টেশন মাস্টারের ব্যাজ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ডায়েরির প্রথম পাতায় কাঁপা হাতের লেখা, আমাদের হত্যা করেছে স্টেশন স্টাফরাই। নাসির শ্বাস আটকে গেল। করিমপুর ট্রেন দুর্ঘটনা আসলে দুর্ঘটনা ছিল না। ছায়া মূর্তিটা প্রচণ্ড গর্জন করে উঠল, ডায়েরি বন্ধ করো, ওটায় যে সত্য আছে ওটা প্রকাশ হলে আমি অস্তিত্ব হারাবো। নাসির ডায়েরি হাতে তুলে নিতেই বগির দেয়ালে আগুনের মতো অক্ষর তৈরি হলো। স্টেশন মাস্টার হাফিজউদ্দিন বিশ্বাসঘাতক, গার্ড রুকসানা হত্যা, ড্রাইভার জাহাঙ্গীর আগুনে পুড়িয়ে মারা হয়,
নাসিরের চোখ কপালে উঠে গেল। এগুলো তো স্বাভাবিক দুর্ঘটনার মতো শোনায় না। মহিলাটি, গার্ড রুকসানা, ধীরে ধীরে সামনে এসে বলল, আমরা ট্রেন থামাতে চাইনি, যাত্রীরা ঠিকঠাক ছিল, কিন্তু স্টেশন মাস্টার হাফিজ উদ্দিন আর তার 2 লোক ট্রেন লুট করার প্ল্যান করেছিল। তারা ট্রেন থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়, আগুন লাগায়। আমরা তাদের থামাতে গিয়ে নিজেরাই ফেঁসে যাই। নাসির হতবাক, কিন্তু সে কেন করবে এসব? মহিলা বলল, ট্রেনে ছিল সরকারি বেতন ভর্তি সিন্দুক, টাকা লুট করাই ছিল উদ্দেশ্য, কিন্তু যাত্রীরা দেখে ফেলায় সবাইকে হত্যা করা হয়। ডায়েরির শেষ পাতায় লেখা, আমরা মরিনি দুর্ঘটনায়, আমাদের হত্যা করেছে আমাদেরই মানুষ। করিমপুর স্টেশন অভিশপ্ত হয়ে থাকবে যতদিন সত্য প্রকাশ না হয়। ঠিক তখনই অন্ধকারের ছায়ামূর্তি আরও ভয়ঙ্কর রূপে সামনে এলো। তার চোখ এখন রক্তের মতো লাল, হাতের নখ আরও লম্বা। সে চিৎকার করে বলল, সত্য প্রকাশ হলে আমি যে অর্ধমৃত আত্মা বেঁচে আছি, আমাকেও মুক্ত হতে হবে, কিন্তু মুক্তি মানেই ধ্বংস। মহিলা রুকসানা নাসিরের কানে ফিসফিস করে বলল, এই ছায়ামূর্তি হচ্ছে হাফিজ উদ্দিন। ওই রাক্ষসকে থামাতে হলে ডায়েরিটা শেষ বগির আগুনের চুল্লিতে ফেলতে হবে, ওটাই তার অস্তিত্ব ভেঙে দেবে। হাফিজ উদ্দিন গর্জন করে ছুটে এলো। ট্রেনটা ভয়ঙ্কর শব্দে কাঁপছে, বগির কাঁচ ভেঙে যাচ্ছে, মেঝে থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। নাসির দৌড়ে চুল্লির দিকে এগোতে লাগল। হাফিজ ঠিক পেছনে, বাতাসে অসহ্য দম বন্ধ করা চাপ। নাসির ডায়েরিটা আগুনে ছুঁড়ে ফেলতেই ট্রেনটাকে মনে হলো বজ্রপাত আঘাত করল। আলো বিস্ফোরিত হলো, চিৎকার, ধোঁয়া, ছায়ামূর্তি চিৎকার করছে, না, আমার সত্য জ্বলে গেল। আর ঠিক তখনই সব কিছু অন্ধকার হয়ে গেল। নাসির কিছুই দেখতে পাচ্ছিল না। সে কি বেঁচে আছে, নাকি অভিশপ্ত ট্রেন তাকে চিরতরে নিয়ে নিল? পঞ্চম পর্ব, মৃতের নগরে ট্রেনের থামা। নাসির উদ্দিন যখন চোখ খুলল, সে বুঝতেই পারছিল না সে বেঁচে আছে নাকি মরেছে। চারিদিকে এমন নীরবতা যেন পৃথিবী থেমে গেছে। ট্রেনের কাঁপুনি নেই, শব্দ নেই, বাতাস নেই, শুধু দূর থেকে শোনা যাচ্ছে টিক টিক টিক, ঘড়ির কাঁটার মতো শব্দ। ধীরে ধীরে কুয়াশা সরতেই দেখা গেল ট্রেনটা দাঁড়িয়ে আছে এক অদ্ভুত স্টেশনে। স্টেশনের নাম বড় বড় কালো অক্ষরে লেখা, মৃতের নগর, ডেড টাউন জাংশন। স্টেশনের প্ল্যাটফর্মে কেউ নেই, কিন্তু মাটিতে সারি সারি পায়ের ছাপ, মানুষের নয়। প্রতিটি ছাপ গভীর, যেন কোনো ভারী ছায়া সেখানে দাঁড়িয়েছিল। নাসির ট্রেন থেকে নামতেই বগির ভেতর থেকে ভেসে এলো সেই মুখহীন মহিলার কণ্ঠ, সতর্ক হয়ে চলবে, এই স্টেশন জীবিতদের জন্য নয়। নাসির দম আটকে চারপাশ দেখল। পুরো স্টেশনটা যেন সময় আটকে আছে। ঘড়ির কাঁটা নড়ছে, কিন্তু সময় বাড়ছে না। সব সময় 3:12। এটা তো সেই সময় যখন করিমপুরে ট্রেনটি দুর্ঘটনা হয়েছিল। হঠাৎ স্টেশনের শেষ মাথা থেকে দেখা গেল একজন লোক আসছে। সাদা কোট, কালো চোখ, মাটিতে ছায়া নেই, তার চলার শব্দ শোনা যায় না। লোকটি কাছে এসে বলল, আমি স্টেশন মাস্টার আনোয়ার, মৃতের নগরের রক্ষক। নাসির ভয় পেয়ে জিজ্ঞেস করল, আমি এখানে কেন? আমি তো সত্য প্রকাশ করেছি, অভিশাপ ভাঙা উচিত ছিল। আনোয়ার ঠান্ডা হাসল, তুমি সত্য প্রকাশ করেছ ঠিকই, কিন্তু অভিশাপ ভেঙে যায়নি, কারণ হাফিজ উদ্দিনই একমাত্র খলনায়ক ছিল না। নাসির বিস্মিত, মানে এখনও কেউ বেঁচে আছে? স্টেশন মাস্টার আনোয়ার ধীরে ধীরে মাথা নাড়ল। যে লুটপাট, আগুন আর হত্যা সংগঠিত হয়েছিল, তার পেছনে আরও এক ব্যক্তি। সে এখনও জীবিত, এবং সে এখনও করিমপুরেই আছে। নাসিরের গলা শুকিয়ে গেল। আনোয়ার বলল, তুমি এখন 2 পথের একটিতে যেতে পারো। 1, মৃতদের দলে যোগ দিয়ে চিরতরে এই নগরে হারিয়ে যাওয়া, অথবা 2, সেই শেষ ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করে অভিশাপ পুরোপুরি ভাঙা। হঠাৎ আকাশ গর্জে উঠল। মেঘের মধ্যে মানুষের কান্নার শব্দ শোনা যাচ্ছে। ট্রেনের সব দরজা নিজে থেকেই খুলে গেল। তাদের ভেতর থেকে ভেসে আসলো যাত্রীদের হারিয়ে যাওয়া চিৎকার, ওই লোকটাকে আনো, যার কারণে আমরা মরেছি, শেষ সত্যটা প্রকাশ করো। নাসির মাটির দিকে তাকাতেই তিনি দেখতে পেলেন ঘন কালো ছায়া তার পায়ের কাছে জমছে। আনোয়ার বলল,
যাকে তুমি খুঁজবে সে তোমার খুব কাছের মানুষও হতে পারে। তার নাম এই স্টেশনে লেখা আছে একটি জায়গায়, স্টেশন আর্কাইভ রুম। এবং আঙুল তুলে দেখালো স্টেশনের একদম অন্ধকার ভাঙা ঘর। নাসির এক পা সামনে বাড়াতেই প্ল্যাটফর্মের বাতি জ্বলে উঠল। দেয়ালে একটি নাম দেখা গেল, একটি পরিচিত নাম, যে নাম দেখে নাসিরের বুক কেঁপে উঠল। নাসির উদ্দিন, সম্পর্কিত ব্যক্তি। নাসির চিৎকার করে উঠল, না, এটা কিভাবে সম্ভব? আমি কেন ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত? আর ঠিক তখনই পুরো স্টেশন একসাথে চিৎকার করে উঠল। ষষ্ঠ পর্ব, নাসিরের রক্তের সম্পর্ক। স্টেশনের দেয়ালে নিজের নাম দেখে নাসির উদ্দিনের বুক কেঁপে উঠল। আমি সম্পর্কিত? আমি তো তখন বাচ্চা ছিলাম, আমি কিভাবে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? কিন্তু মৃতের নগর নীরব। স্টেশন মাস্টার আনোয়ার ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। তুমি জড়িত ছিলে না, কিন্তু তোমার রক্ত জড়িত ছিল। নাসির হতবাক, মানে? আনোয়ার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যে ষড়যন্ত্র হয়েছিল ট্রেন লুটের জন্য, সেই পরিকল্পনার পেছনে ছিল একজন মানুষ, তোমার নিজের রক্তের লোক। নাসির এক পা পিছিয়ে গেল। কোন লোক? কে? আনোয়ার হাত তুলে ইশারা করল স্টেশন আর্কাইভ রুমের দিকে। ঘরটা অন্ধকার, দরজায় মরিচা লেগে আছে। দরজার ওপর লেখা, অপরাধীদের নাম, 12 বছর আগের রেকর্ড। নাসির কাপা হাতে দরজাটা ঠেলে খুলল। ঘরটির ভেতরে শুধু একটি টেবিল। টেবিলের ওপর পুরনো ফাইল, রক্তমাখা পাতা আর অদ্ভুত হাড়ের তৈরি কলম। ফাইলের প্রথম পৃষ্ঠায় লেখা, হাফিজ উদ্দিন, প্রধান অপরাধী; রহমান আলী, সহকারী; সাকিল, ট্রেন ডাকাত দলের সদস্য। আর ঠিক নিচে লেখা, হৃদয় উদ্দিন, পরিকল্পনায় জড়িত। নাসিরের হাত থেকে ফাইল প্রায় পড়ে যাচ্ছিল। হৃদয় উদ্দিন, এটা আমার বাবার নাম। ঠিক সেই মুহূর্তে ঘরটা কাঁপতে লাগল। দেয়াল থেকে অসংখ্য ছায়া বেরিয়ে এসে চিৎকার করতে লাগল, তোমার বাবাই লুটপাটের দ্বিতীয় নেতা ছিল, ও লুটের টাকা চাইত, ওই রাতের আগুন তিনিই দিয়েছিলেন। নাসির চিৎকার করে উঠল, এটা মিথ্যে, আমার বাবা তো আমাকে বাঁচানোর জন্য সবসময় লড়েছে, উনি এমন কাজ করতে পারেন না। হঠাৎ আর্কাইভ ঘরের কেন্দ্র থেকে বেরিয়ে এলো রুকসানা, সেই মুখহীন মহিলা। কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে, চোখে জল। রুকসানা বলল, নাসির, তোমার বাবা খারাপ মানুষ ছিলেন না, ওই চক্রে জোর করে তাকে ঢোকানো হয়েছিল। তোমাকে আর তোমার মাকে বাঁচানোর জন্য তিনি বাধ্য হয়েছিলেন। তিনি ট্রেনে আগুন লাগাতে চাননি, কিন্তু তাকে ভয় দেখানো হয়েছিল, করণী হলে তোমার পরিবার মেরে ফেলব। নাসিরের চোখ ভিজে গেল। তাহলে আমার বাবা কি সেই রাতে মারা গেলেন? রুকসানা মাথা নিচু করল, হ্যাঁ, হাফিজ উদ্দিন বিশ্বাসঘাতকতা করে তোমার বাবাকেও হত্যা করে। তোমার বাবা আমরা বাঁচতে পারি শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন। নাসির ফুঁপিয়ে উঠল, তাহলে মৃতের নগর আমাকে ডাকছে কেন? স্টেশন মাস্টার আনোয়ার সামনে এসে দাঁড়ালো। কারণ তোমার বাবার শেষ ইচ্ছা ছিল সত্য প্রকাশ করা। তিনি চেয়েছিলেন তার ছেলে যেন তার নাম পরিষ্কার করে। আর ঠিক সেই সময় ঘরের দেয়ালে হঠাৎ আলো জ্বলে উঠল। একটি নতুন লেখা তৈরি হলো, অভিশাপ ভাঙতে হলে নাসিরকে নিজের বাবার শেষ কথা শুনতে হবে। নাসির কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, কোথায় কোথায় পাবো তার শেষ কথা? স্টেশন কেঁপে উঠল। ট্রেনটায় বজ্রপাতের মতো আলো পড়ল। আর ট্রেনের প্রথম বগি থেকে শোনা গেল একটি মানুষের কণ্ঠ, নাসিরের বাবার কণ্ঠ। বাবা, আমি সত্য বলার সুযোগ পাইনি, তুই কি আমাকে শুনবি? সপ্তম পর্ব, বাবার আত্মার ডাক। ট্রেনের প্রথম বগি থেকে যে কণ্ঠটা শোনা গেল, ওটা নিঃসন্দেহে নাসির উদ্দিনের বাবার কণ্ঠ। এই কণ্ঠ নাসির শৈশব থেকে শুনে আসছে। এই কণ্ঠ তাকে ঘুম পাড়াত, ভয় দূর করত। কিন্তু আজ সেই একই কণ্ঠ মৃতের নগরের অন্ধকারে প্রতিধ্বনি তুলে বলছে, বাবা, তুই কি আমাকে শুনবি? নাসির আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দৌড়ে গেল প্রথম বগির দিকে। বগির ভেতরে প্রবেশ করতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল ঠাস করে। বগির ভেতরটা আগুনে পোড়া গন্ধে ভরা। শোবার সিটগুলো অর্ধেক পুড়ে গেছে। জানালার কাছে পুরনো হাতের ছাপ, আর ঠিক মাঝখানে একটা ছায়া। ধীরে ধীরে ছায়াটা আকার নিতে লাগল। আলোর মতো ধোঁয়া থেকে গঠিত হলো একজন মানুষের শরীর।
সাদা পাঞ্জাবি, গম্ভীর মুখ, কাঁধে পুরনো সেই ব্যাগ। নাসিরের চোখে জল চলে এলো। বাবা, হৃদয়উদ্দিন। বাবার আত্মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে অপরাধবোধ, দুঃখ আর অপার ভালোবাসা। নাসির কাপা গলায় বলল, বাবা, তুমি সত্যি? তুমি মরনি? তুমি আছো? হৃদয়উদ্দিন মাথা তুলে তাকালেন। তার চোখে অদ্ভুত একটা গভীর ব্যথা। আমি আছি, কিন্তু এভাবে থাকার কথা ছিল না বাবা। আমার আত্মা আটকে গেছে এই অভিশপ্ত ট্রেনে, কারণ আমি সত্য বলতে পারিনি, তোমাকে রক্ষা করার শেষ কথা বলতে পারিনি। নাসির চোখ মুছে বলল, বাবা, সবাই বলছে তুমি খারাপ ছিলে, তুমি লুটপাটে ছিলে, এটা কি সত্য? বাবার আত্মা চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, না বাবা, আমি চোর নই, আমি খুনি নই, আমি শুধু হুমকির শিকার হয়েছিলাম। তাদের হাতে ছিল তোমার আর তোমার মায়ের ছবি। তারা বলেছিল, আগুন লাগাতে সাহায্য করো, না হলে তোমার ছেলেকে মেরে ফেলব। নাসিরের বুক ভেঙে গেল। বাবা আবার বলল, কিন্তু আমি আগুন লাগাইনি বাবা। যেদিন ট্রেন থামল, আমি যাত্রীদের বাঁচানোর চেষ্টা করছিলাম। তখন হাফিজ উদ্দিন আমাকে পেছন থেকে ছুরি মারে। বগির আলো ছিকছিক করল। দেয়ালে রক্তের মতো অক্ষরে উঠে এলো, হৃদয়উদ্দিন নির্দোষ। নাসির চিৎকার করে বলল, তাহলে অভিশাপ ভাঙবে কিভাবে? তোমাকে মুক্ত করব কিভাবে বাবা? বাবার আত্মা হাত বাড়িয়ে নাসিরের কাঁধে রাখল। তার হাত ঠান্ডা, কাঁপুনি ধরিয়ে দেওয়া ঠান্ডা। বাবা বলল, শেষ সত্য এখনও রয়ে গেছে। হাফিজ উদ্দিনের সহযোগীদের একজন এখনও জীবিত। তাকে খুঁজে বের না করলে অভিশাপ যাবে না। সব আত্মা আটকে থাকবে চিরকাল। নাসির ফিসফিস করে জিজ্ঞেস করল, সে কে বাবা? ওর নাম বলো। বাবা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মুখ বিকৃত হয়ে উঠল। মনে হলো কেউ তাকে কথা বলতে দিচ্ছে না। ঠিক তখনই পুরো ট্রেন কেঁপে উঠল। বাতাসে গর্জন। না, সত্য বলা যাবে না। বাবার আত্মা চিৎকার করে উঠল, বাবা সাবধানে, শেষ শত্রু সে। কথা শেষ হওয়ার আগেই বিশাল কালো ছায়া বগিতে ঢুকে পড়ল। ছায়াটা নাসিরকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বাবার আত্মা ছিন্ন ভিন্ন হতে লাগল। নাসির চিৎকার করে উঠল, বাবা! হৃদয়উদ্দিনের আত্মা শেষ শক্তি দিয়ে বলল, সত্য আর্কাইভের দ্বিতীয় গোপন ঘরে, নাম লুকানো আছে। দ্রুত যাও, বাবাকে মুক্ত করো। আর এক মুহূর্তে বাবার আত্মা ছায়ার কামড়ে অদৃশ্য হয়ে গেল। বগির সব আলো নিভে গেল। ট্রেন আবার চলা শুরু করল, কিন্তু এবার গতি ভয়ানক বেশি। নাসির বগির দরজা ধরে দাঁড়িয়ে ভাবছে, আর্কাইভের দ্বিতীয় গোপন ঘর, ওটা কোথায়? শেষ শত্রুকে? ভূতের ট্রেন অষ্টম পর্ব। স্টেশন জুড়ে তখন আবারও নেমে এসেছে সেই অদ্ভুত নীরবতা। বাতাস যেন হঠাৎ থমকে গেছে। শুভ আর মহিমা দাঁড়িয়ে আছে পুরনো প্ল্যাটফর্মের মাঝখানে, যেখানে মাটির নিচে লুকানো ছিল সেই মৃত যাত্রীদের হাড়ের স্তূপ। শুভ নিচু গলায় বলল, তুমি শুনছ আবার সেই শব্দটা? মহিমা কান পেতে শুনল, হালকা ট্রেন আসছে ধরনের লাইন গেটের মতো শব্দ। ধীরে ধীরে শব্দটা বাড়তে লাগল, আর আবারও দুলতে লাগল পুরো প্ল্যাটফর্ম। হঠাৎ করে সামনে ট্র্যাকের উপরে দেখা দিল সাদা কুয়াশার লম্বা দেয়াল। সেই কুয়াশার ভিতর দিয়ে ফুটে উঠল একটা পুরনো স্টিম ইঞ্জিন, যার নম্বর এখনও সেই একই, 707, দ্য লাস্ট নাইট ট্রেন। কিন্তু এবার ট্রেনটা থামল না। সরাসরি শুভকে লক্ষ্য করে ধীর গতিতে এগিয়ে এলো। এর ভিতর থেকে শোনা যাচ্ছে লোকজনের কান্না, চিৎকার আর ধোঁয়ার মধ্যে মিলিয়ে যাওয়া হাজার মানুষের শেষ নিঃশ্বাস। মহিমা শুভকে টেনে বলল, এটা আজকে আমাদের নিতে এসেছে। শুভ দাঁত চেপে বলল, না, আজকে আমি পালাবো না। সে ছুটে গেল সিগন্যাল রুমের দিকে। সেখানে পুরনো একটা স্টোরেজে পাওয়া গেল সেই কালো ডায়েরি, যেটা ভুতুড়ে ইঞ্জিন ড্রাইভার লিখেছিল মৃত্যুর আগে। ডায়েরির শেষ পাতায় লেখা মাত্র একটি লাইন, যে রাতে ট্রেন থামবে না, তাকে থামাতে হলে তার নিজের নাম উচ্চারণ করতে হবে ঠিক 3টা 3 মিনিটে। ঘড়িতে তখন দেখাচ্ছে 3টা 1। আর মাত্র 2 মিনিট। ট্রেন সামনে থেকে গর্জে উঠছে, কুয়াশা চারপাশ ঢেকে ফেলছে। মহিমা শুভকে আঁকড়ে ধরল। শুভ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। তার সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু, আর সামনে তাকিয়ে আছে একটি নাম, 707, লাস্ট নাইট ট্রেন। শেষ পর্ব, শেষ শত্রু এবং ট্রেনের চূড়ান্ত রহস্য। ট্রেনের ধোঁয়া কুয়াশার মধ্যে ঘন হয়ে উঠল।
শুভ আর মহিমা স্টোরেজ ঘর থেকে বেরোতেই দেখল শেষ বগির দরজা নিজে থেকে খোলা। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একজন লোক, সাদা শার্ট, কালো চোখ, হালকা হাসি, কিন্তু তার চারপাশের বাতাস কেমন যেন ভারী, কাঁপুনি ধরানো। মহিমা ফিসফিস করে বলল, এসে কি? শুভ ধীরে ধীরে তাকালো। তার হৃৎপিণ্ড থেমে যেতে চাইল। শেষ শত্রু কেউ নয়, হাফিজ উদ্দিন, সেই বিশ্বাসঘাতক ট্রেনের প্রকৃত লুটেরা। হাফিজের চোখে অমানবিক আগুন। সে বলল, শেষ অবধি তুমি এসে পড়েছ। যদি ডায়েরি ছুঁয়ে থাকো, সত্য বের করবে, আমি চিরতরে হারাবো। শুভ দাঁত চেপে বলল, আমি বাঁচতে চাই, আর কারোর আত্মা আর আহত হোক না। হাফিজ লাফ দিয়ে এগিয়ে এলো। ট্রেন কেঁপে উঠল। হঠাৎ বাতাসে অদ্ভুত শব্দ, ঠক ঠক ঠক। মহিমা হঠাৎ নাসিরের দিকে বলল, ডায়েরি ব্যবহার করো, তার নাম উচ্চারণ করো, ঠিক 3 মিনিটে। নাসির দ্রুত ডায়েরি উঁচু করল। ডায়েরির পাতায় লেখা নাম উচ্চারণ করতেই হাফিজ গর্জন করে বাতাসে ভেসে গেল। ধোঁয়া ছড়িয়ে হাফিজের অর্ধমৃত রূপ নষ্ট হয়ে গেল। ট্রেন হঠাৎ থেমে গেল। সকল ছাড়া শান্ত হয়ে গেল। মহিমা, নাসির, শুভ, তাদের চারপাশের কুয়াশা সরল হল। স্টেশনের দেয়ালে আবার লেখা হলো, সত্য প্রকাশিত, অভিশাপ শেষ, মৃতদের আত্মা মুক্ত। নাসির বাবার আত্মাও ধীরে ধীরে হাসি দিয়ে উড়ে গেল। রুকসানা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ট্রেনটা তখন শুধু একটি পুরনো ইঞ্জিনের স্মৃতি। আর করিমপুর স্টেশন এবার সে শান্ত, কেউ আর অভিশপ্ত ট্রেনের শিকার নয়। কর্নার শেষ।